1149-এ সেকেন্ড ক্রুসেডের চরম ব্যর্থতা মিডল ইস্টে ক্রিশ্চিয়ানিটির ভিত্তি একেবারে নড়িয়ে দেয়। এডেসা দখল করতে এসে উল্টো সেবার হেরে যায় ক্রুসেডাররা। ইভেন বাইজেন্টাইন এম্পায়ারও তাদের বিরুদ্ধে চলে যায়। অর্থোডক্স আর ক্যাথলিকদের মধ্যে আবারও গ্যাঞ্জাম মাথা চাড়া দিয়ে ওঠে। নূর আদ-দিন আসে ক্ষমতায়, আর 1149-এ প্রিন্স অফ অ্যান্টিওক আর অর্ডার অফ দ্য অ্যাসাসিনের কম্বাইন্ড ফোর্স যখন নূর আদ-দিনের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়, তখনই পুরো বিশ্ব বুঝে যায় যে মধ্যপ্রাচ্যে আর একটা নতুন রেভলিউশন আসছে। কিন্তু এইবার এই রেভলিউশন আসলে কোনো কালচারাল বা সোশ্যাল কিছু হিসেবে আসেনি। এই রেভলিউশনটা আসে কেবলমাত্র একজন মানুষের হাত ধরে, আর সেই একজন মানুষটা হচ্ছে সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবী। এই একটা মানুষের ইনফ্লুয়েন্স এতটাই প্রবল ছিল যে তাকে আটকানোর জন্য ইউরোপের থার্ড ক্রুসেডের সূচনা করতে হয়। আর আজকের ভিডিওতে যেহেতু আমরা সেই থার্ড ক্রুসেড নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, তাই এই সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব বা ওয়েস্টের ভাষায় সালাদিনকে নিয়েই ভিডিও শুরু করাটা হবে একেবারে পারফেক্ট চয়েস। ইরাকের তিকরিত শহরে 1137 বা মতান্তরে 1138 সালে বেশ সচ্ছল এবং প্রভাবশালী এক কুর্দিশ পরিবারে জন্ম নেয় সালাদিন। তার বাবা এবং চাচা দুইজনই মুসলিম সিরিয়ান লিডারশিপের পার্ট ছিলেন। একদম ছোটবেলাতেই ফ্যামিলির সাথে তিনি দামাস্কাসে চলে আসেন, আর সেই সময়ে দামাস্কাসকে কনসিডার করা হতো ইস্টের সবথেকে গ্লোরিয়াস সিটি হিসেবে। আর এই দামাস্কাসের শাসক ছিলেন নূর আল-দিন, যার হাত ধরেই সেকেন্ড ক্রুসেডে মার খেয়েছিল ইউরোপীয়রা তথা ক্রুসেডাররা। সম্পর্কে সালাউদ্দিনের আঙ্কেল শিরকু, যাকে ধারণা করা হয় নূর আল-দিনের বেস্ট জেনারেল হিসেবে, তার হাত ধরেই সালাদিনের মিলিটারি ক্যারিয়ারের শুরু হয়েছিল। 1160-এর দশকে ইজিপ্টের কন্ট্রোল নিয়ে সিরিয়া এবং ক্রুসেডার স্টেটদের মধ্যে একটা গ্যাঞ্জামের শুরু হয়। শিরকু আর সালাদিন মিলেই 1169-এর জানুয়ারিতে ইজিপ্ট দখল নিয়ে নেয়, কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই সালাউদ্দিনের আঙ্কেল শিরকু মারা গিয়েছিলেন। আর শিরকু মারা যাওয়ার পর সালাদিনকে ফাতিমিদ ডিনাস্টির নতুন ভিজিরের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে তিনি সিরিয়ান ফোর্সের কমান্ডার হিসেবেও নিয়োগ পান। কিন্তু এই সময়টা বলা হয় তার জন্য বেশ আনস্টেবল একটা সময় ছিল, কারণ বিভিন্ন অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, রিভোল্ট সহ অনেক ইস্যুতেই ফাতিমিদ ডিনাস্টির সাথে নূর আল-দিন এবং সালাদিনের ক্ল্যাশ ঘটতে থাকে। এবং নূর আল-দিনের আদেশেই 1171 সালে সালাদিন ফাতিমিদ খিলাফতকে বিলুপ্ত করে আইয়ুবিদ ডিনাস্টির প্রতিষ্ঠা ঘটান এবং তিনি ইজিপ্টের গভর্নর হিসেবে আসন গ্রহণ করেন। অ্যান্ড এই সিনারিওটাও খুবই ইন্টারেস্টিং একটা সিন ছিল, কারণ তিনি জন্মগতভাবে একজন কুর্দি যিনি সুন্নি সিরিয়ার শাসন ক্ষমতায় বসছেন, এবং অন্যদিকে শিয়া ইজিপ্ট অর্থাৎ ফাতিমিদ খেলাফতের আন্ডারের ইজিপ্ট তিনি দখল করছেন। আজকের দিনে এসেও মিডল ইস্টের শাসন ক্ষমতা কার হাতে যাবে সেটা অনেকটাই কিন্তু ডিপেন্ড করে তার জন্ম কোথায় এবং কোন গোত্রের সেইটার ওপর। আর সেইখানে সেই সময়ে সালাউদ্দিন আইয়ুবী এমন একটা জায়গায় চলে যেতে পেরেছিলেন একটা কুর্দিশ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও। তার মানে হয়তো বুঝতেই পারছেন তার পার্সোনালিটি এবং মিলিটারি প্রাওয়েস কতটা শক্তিশালী ছিল। প্রাথমিকভাবে নূর আল-দিনের অনুগত থাকলেও সালাউদ্দিন আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে থাকেন। ইজিপ্টের প্রপার একটা সিস্টেম ডেভেলপ করে তিনি পলিটিক্যাল সিনারিওর দিকে নজর দেন। নূর আল-দিন সে সময় খুব করে তাকে পুশ করছিল ক্রুসেডার স্টেটগুলোর ওপর অ্যাটাক করার জন্য। ইমান আর জিহাদি চেতনা থাকলেও সালাউদ্দিন ছিলেন একজন মাস্টার ট্যাকটিশিয়ান। তার কাছে সেই মুহূর্তে ক্রুসেডার স্টেটে অ্যাটাক করাটা বুদ্ধিমানদের কাজ বলে মনে হচ্ছিল না, কারণ তার নিজের হাতে কেবল একটা রাজ্যই তখন আছে। তার প্ল্যান ছিল ক্রুসেডার স্টেটগুলোকে সব দিক থেকে আগে ঘিরে ফেলতে হবে। আর প্লাস যেহেতু তিনি কুর্দি ছিলেন আর নূর আল-দিন ছিলেন একজন আরব, এই কারণে সালাউদ্দিনের ভয় ছিল যে সে যদি একটু দুর্বল হয়ে পড়ে তাহলে তার রাজ্য তার হাত থেকে ছুটে যেতে পারে, যেই ভয় কিন্তু নূর আল-দিনের ছিল না। একই সাথে নিজেদেরকে প্রপারলি প্রিপেয়ার না করে ক্রুসেডার স্টেটকে অ্যাটাক করলে ইউরোপ থেকে যেই রেসপন্স আসবে সেইটার সাথে যুদ্ধ করে জিততে পারবে কিনা সেটাও ভাবার বিষয় ছিল তখন। আর সবকিছু চিন্তা করে সালাউদ্দিন সিদ্ধান্ত নেন যে তিনি আগে ইয়েমেন দখল করবেন। এর মাঝেই নূর আল-দিনের কিন্তু মৃত্যু ঘটে, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি লাকি ফর সালাউদ্দিন। তিনি একদম সোজাসাপটা আর্মি নিয়ে দামাস্কাসের দখল নিয়ে নেন। সিরিয়া, মেসোপটেমিয়া, ইজিপ্ট আর ফিলিস্তিন এখন তার ডিরেক্ট কন্ট্রোলে। আর এইবার তিনি ক্রুসেডার স্টেটগুলোকে অ্যাটাকের প্ল্যান শুরু করেন। আর এই ঘটনা প্রবাহের মধ্যেই প্রায় 12 বছর কেটে গেলেও 1186-এর দিকে অবশেষে তিনি পুরো মুসলিম বিশ্বকে এক করতে সক্ষম হন। তবে সেই সময় কিন্তু ক্রুসেডার স্টেট এবং মুসলিম বিশ্বর মধ্যে একটা শান্তি চুক্তি বা পিস প্যাক্ট চলছিল। সালাউদ্দিনের সেই প্যাক্ট ভেঙে নিজের ঘাড়ে সব দোষ নেয়ার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু রেনাল্ড অফ ক্যাটালিয়ান নামের এক নাইট মুসলিম ট্রেড ক্যারাভানের উপর অ্যাটাক করে 1185 সালে। সেই অনেককে আটক করে আর অনেককে হত্যা করে।
কিন্তু সব থেকে বাজে কাজ যেটা করে সেটা হচ্ছে যখন তাকে এই পিস প্যাক্টের কথা বলা হয়েছিল তখন সে সেটাকে সরাসরি অস্বীকার করে, প্লাস আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও আজে বাজে কটূক্তি করে। আর এইবার আর সালাউদ্দিন ছাড় দিবে না। তিনি 12 বছর অপেক্ষা করেছেন এইরকম একটা মোমেন্টের জন্যই। 1187 সালের 4 জুলাই সালাউদ্দিনের বিশাল আর্মির সামনে ক্রুসেডাররা ব্যাটেল অফ হাত্তিনে একদম ধ্বংস হয়ে যায়। হাত্তিনের পরাজয় বেশিরভাগ ক্রুসেডার স্ট্রং হোল্ডে ব্যাপক সৈন্য সংকট তৈরি করে। আর সেটা বুঝে সালাউদ্দিন তার ফোর্সকে লেভান্টিন কোস্ট বরাবর ছড়িয়ে দিয়ে একটা একটা করে স্ট্রং হোল্ড দখল করা শুরু করে। বেশিরভাগ দুর্গেই আসলে তেমন কোনো যুদ্ধই হয়, কারণ সালাউদ্দিনের আর্মির আক্রমণের কথা শুনে দুর্গের মানুষরাই ক্রুসেডারদের লাথি মেরে বের করে দিচ্ছিল এমনটা শোনা যায়। লোকাল মুসলিম এবং ইহুদি পপুলেশন একসাথে ক্রুসেডারদের এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছিল। তবে সালাউদ্দিন প্রথম দিকে তার ট্যাকটিসে একটা ভুল করে বসেন। এই সময় কোনো এক কারণে তার ফোর্স টায়ার দুর্গ দখল করে না, অ্যান্ড সারা আরব থেকে সব ক্রুসেডার টায়ারে এসে জড়ো হতে থাকেন। আর এই টায়ার সে সময় ক্রুসেডারদের বেশ প্রোটেক্টেড একটা শহর ছিল, অ্যান্ড তাদের সারেন্ডার করতে বাধ্য করা ইনিশিয়ালি সালাউদ্দিনের দ্বারাও সম্ভব হয় নাই। আর এই কারণে তিনি এবার অন্যান্য দুর্গ যেমন রামেলা, ইবেলেইন, দারুম এগুলো দখল করতে থাকেন আর আসকালনের দিকে এগিয়ে যান। একে একে এই সবগুলো দুর্গই ফল করতে থাকে, মুসলিমদের দখলে যেতে থাকে। আর এভাবেই অবশেষে সালাউদ্দিন এসে দাঁড়ান দ্য ক্রাউন জুয়েল জেরুজালেমের সামনে। সালাউদ্দিন জানতেন যে জেরুজালেমের দেয়ালের বাইরে তার উপস্থিতি ইউরোপকে আর একটা ক্রুসেডার দিকে নিয়ে যাবে। আর এ কারণেই তিনি ইনিশিয়ালি জেরুজালেমকে শান্তিপূর্ণভাবে সারেন্ডারের অফার দেন। কাউকেই মারা হবে না, ক্রুসেডারদেরকেও তাদের সব সম্পত্তি নিয়ে আইয়ুবিদ মিলিটারি এসকোর্টের আন্ডারে শহর ত্যাগ করতে সাহায্য করা হবে। কিন্তু স্বাভাবিক জেরুজালেমের ক্রুসেডাররা সেটা মানে নাই। এরপরে সালাউদ্দিন আরও একটা অফার দেন। আগামী 6 মাস তারা এই শহরে আরামে থাকতে পারবে, তাদেরকে এখনই বের করা হবে না, অ্যান্ড এই 6 মাসের মধ্যেই তাদেরকে আস্তে আস্তে এই শহরটা ছাড়তে হবে। কিন্তু তারপরেও এইটাও রিফিউজড হয়। এত ভালো একটা অফার, জাস্ট ইম্যাজিন। অর্থাৎ এর থেকে বেশি জেনারেস হওয়া তো আর পসিবল না। আর এই কারণেই সালাউদ্দিনের সামনে জেরুজালেমকে আক্রমণ করা ছাড়া আর কোনো পথই সে সময় খোলা থাকে না। এর মধ্যেই বালিয়ান অফ ইবেলিন নামক এক ফ্রেঞ্চ নোবেলম্যান সালাউদ্দিনের কাছে রিকোয়েস্ট করে তাকে যেন জেরুজালেমে ঢুকতে দেওয়া হয়, কারণ সে তার পরিবারকে নিয়ে জেরুজালেম থেকে বের হয়ে যেতে চায়। সালাউদ্দিন সেটাতে রাজি হয়েছিলেন এবং এই সিজের মধ্যেও কিন্তু তাকে জেরুজালেমের ভেতরে ঢুকতে দেন। কিন্তু বালিয়ান জেরুজালেমে ঢুকতেই তাকে সবাই চিনে ফেলে আর ধরে বেঁধে তাকেই সালাউদ্দিনের এগেনস্টে যুদ্ধের লিডার বানিয়ে দেয়। বালিয়ান সাথে সাথেই সালাউদ্দিনকে চিঠি লিখে এই কাহিনী পর্যন্ত জানিয়েছিলেন। চিন্তা করেন, জেরুজালেমের বাইরে সালাউদ্দিনের এত বিশাল একটা আর্মি, সেই আর্মির কাছে পারমিশন নিয়েই যেই নোবেলম্যানকে ভেতরে ঢুকতে দেওয়া হলো, সে যে এবার সব আর্মিকে সংগঠিত করে অথবা সব আর্মি তার পেছনে দাঁড়িয়ে গিয়ে তাকেই লিডার বানিয়ে দিয়ে এবার সালাউদ্দিনের এগেনস্টেই লাগিয়ে দিচ্ছে। এখানেই সালাউদ্দিনের জায়গায় যে কোনো মানুষ থাকলেই সে একেবারে রাগে ফেটে পড়তো এবং ওই ফ্রেঞ্চ নোবেলম্যানকে একদম ধ্বংস করার জন্য যা যা করা লাগায় তাই করতো। বাট হি সালাউদ্দিন, হি ডিড সামথিং টোটালি ডিফারেন্ট। সালাউদ্দিন এই যুদ্ধের মধ্যেও তার পরিস্থিতি বোঝেন এবং তাকে কিছুই করে না। সেটাকে নর্মালি নিয়েই তার সিজ শুরু করেন, যেটা তার প্ল্যান ছিল। ইনফ্যাক্ট সিজ শেষ হলে বালিয়ান অ্যান্ড তার ফ্যামিলিকে নিজের টেন্টে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া পর্যন্ত তিনি করান। অনেক গিফট আর সব মিলিটারি এসকোর্টের আন্ডারে টায়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন জেরুজালেম থেকে। অ্যান্ড ঠিক এই কারণেই সালাউদ্দিনের এই জেরুজালেম বিজয় ওয়েস্ট এবং ইস্ট অর্থাৎ ইউরোপ এবং মিডল ইস্ট বা মুসলিম বিশ্ব দুই জায়গাতেই এতটা বেশি সিগনিফিক্যান্ট অ্যান্ড গ্লোরিফাইড। তিনি যখন জেরুজালেমকে দখল করে ভেতরে যান তখন সেখানে থাকা সব বন্দীদেরকে তিনি মুক্ত করে দেন। তিনি আর তার ভাই সাফাদিম মিলে একজনও যুদ্ধবন্দীকে নেয় নাই, কিন্তু তাদের মুক্তির জন্য একটা মিনিমাম টাকা ধার্য করে দেয়। আর এরপরেও দেখা যায় অনেকে সেই টাকাটাও দিতে পারছে না। আর পরবর্তীতে সালাউদ্দিন আর তার ভাই সাফাদিম, বালিয়ান সহ আরো অনেক আরব মিলে যুক্তি করে নিজেরাই টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে দেয়। আর ঠিক এই কারণেই জেরুজালেমের সাধারণ মানুষেরা সালাউদ্দিনের একেবারে ফ্যান হয়ে যায় বলা যায়, কারণ দ্যাট ইজ এ ট্রু লিডার। অ্যান্ড তার হাত ধরেই জেরুজালেম থেকে সব ক্রুশ মুছে দিয়ে 88 বছর পর আল আকসায় আবারও জুম্মার নামাজ আদায় করা হয়। কিন্তু এই একই সময়ে ইউরোপে তো আগুন লেগে গেছে, যেটা বুঝতেই পারছেন। চার্জ শুরু করে তাদের প্রোপাগান্ডা মেশিন। সালাউদ্দিন নাকি জেরুজালেমে খ্রিস্টানদেরকে মেরে ভাসিয়ে ফেলেছে, এই ধরনের কথা ইউরোপে ছড়ানো শুরু হয়। খ্রিস্টানদের কষ্টে ইউরোপে জেনারেল ফাস্টিং ঘোষণা করা হয়। আর 1187 এর অক্টোবরের 29 তারিখ পোপ গ্রেগরি 8 মিডল ইস্টের নতুন এক এক্সপিডিশন অ্যানাউন্স করে, যেটাই হচ্ছে মূলত থার্ড ক্রুসেড।
ওয়েস্টার্ন ইউরোপের রুলাররা মূলত এটাই পার্টিসিপেট করেন। জার্মানি, ইংল্যান্ড আর ফ্রান্স থেকে আর্মি জড়ো হয়। ফ্রান্সের কিং ফিলিপ দ্য সেকেন্ড আর ইংল্যান্ডের ফেমাস কিং রিচার্ড দ্য লায়ন হার্ট সমুদ্রপথে তাদের বিশাল আর্মি নিয়ে যাত্রা শুরু করেন। কিন্তু জার্মানির এম্পেরর ফ্রেডেরিক বারবারোসা তাদের সাথে না গিয়ে সেলেফ নদী ক্রস করে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর যাওয়ার সময় রহস্যজনকভাবে তিনি এবং তার আর্মির বড় একটা অংশ নদীতে ডুবেই মারা যান। আর এর সাথে আবার ইতালির সিসিলি থেকে উইলিয়াম দ্য সেকেন্ড, নর্থ ওয়েস্টার্ন ইউরোপের পর্তুগালের দিক থেকে কিং সানচো দ্য ফার্স্ট এবং ডানো নরওয়েজিয়ান একটা আর্মি নিয়ে জেরুজালেমের দিকে যাত্রা শুরু করে। ফার্স্ট মেজর ব্যাটেল হয় একরেতে। রিচার্ড দ্য লায়নহার্ট পৌঁছানোর আগেই ওই শহরটা সিজের আন্ডারে ছিল ফ্রেঞ্চ নোবেলম্যান গাই অফ লুইজিগন্যানের হাতে। কিন্তু গাই সে সময় বেশ ঝামেলাই ছিল, কারণ ওই সিজ ভাঙার জন্য আবার সালাউদ্দিন তার আর্মির একটা অংশকে পাঠিয়েছিলেন। আর সেই সালাউদ্দিনের আর্মি আর থার্ড ক্রুসেডারদের আর্মি প্রায় একই সময়ে একরে শহরে এসে পৌঁছায়। 1191-এর শুরুতেই সব দিকের সব আর্মি এক হয়ে যায় এই শহরের দরজায়। বিখ্যাত রিচার্ড দ্য লায়নহার্ট তখনই দেখেছিলেন যে এই শহরটাকে জাস্ট সিজ মেশিন দিয়ে ভাঙা যাবে না, এর জন্য ভেতর থেকে করাপশন তার প্রয়োজন। সে শহরের সৈন্যদের অর্থ আর সোনাদানা দেওয়া শুরু করে। And that worked in the first place. 1191-এর 12 জুলাই একরে দখল করে রিচার্ডের আর্মি। আর এর সাথেই সে সালাউদ্দিনের 70টা জাহাজ অ্যান্ড নেভির বড় একটা অংশেরও দখল নিয়ে নেয়। আর তারপরই বিখ্যাত রিচার্ড দ্য লায়নহার্ট শহরে ঢুকে কি করেন বলেন তো? প্রায় 2500 প্রিজনারকে এক্সিকিউট করার আদেশ দেন তিনি। অ্যান্ড এই জিনিসটাই ছিল মুসলিম ওয়ার্ল্ডের সালাউদ্দিন এবং অন্যদিকে ইউরোপিয়ান ওয়ার্ল্ডে যাকে এখনও এতটা গ্লোরিফাই করা হয় সেই রিচার্ড দ্য লায়নহার্টের মধ্যে মেইন ডিফারেন্সটা। এরপরই গাই অফ লুজিনানকে সাইপ্রাসের রাজা ঘোষণা করা হয়। আর এইদিকে লেভান্তে অগ্রসর হতে থাকা কিং ফিলিপের কাছে খবর আসে তার অনুপস্থিতিতে ফ্রান্সে তার সিংহাসন নিয়ে টান পড়ে গিয়েছে। নিজের সাম্রাজ্য বাজাতে সে ক্রুসেডের দিক থেকে পিছু হটে ফ্রান্সে ফিরে যায়। অর্থাৎ ক্রুসেডের লিডার বাকি থাকে মাত্র একজন, রিচার্ড দ্য লায়নহার্ট। তারা নজর দেয় এবার জাফার দিকে। সালাউদ্দিন বেশ কিছুদিন ধরেই হিট অ্যান্ড রান ট্যাকটিক্স ফলো করলেও তিনি বুঝতে পারেন এদের সাথে ফুল অন ফাইট দেওয়া লাগবে। 1191 সালে সেপ্টেম্বরের 7 তারিখ আরশাফের ময়দানে দুই পক্ষ মুখোমুখি হয়। আপনারা জানেন সালাউদ্দিন ছিলেন বেশ লেখাপড়া করা একজন মানুষ এবং তিনি ট্যাকটিক্সের দিক থেকেও ছিলেন দুর্দান্ত। তিনিও জানতেন আরব ওয়ার্ল্ডের মুসলিমদের সব থেকে ফেমাস ট্যাকটিক্সটা কি। সেটা হচ্ছে ক্যাভেলরিকে ফ্ল্যাঙ্কে পাঠানো অ্যান্ড এরপর আস্তে আস্তে আর্মিকে পিঞ্চ করা, যেটা নিয়ে কিন্তু আমরা খালিদ ইবনে ওয়ালিদের এই ভিডিওটাতেও কথা বলেছিলাম। সো রিচার্ড কোস্টলাইন ধরে এগোতে থাকলেন যেন ফ্ল্যাঙ্ক করার জন্য একটা জায়গায় ফাঁকা থাকে। আর এদিকে মুসলিম মাউন্টেড আর্চাররা সামনে ফায়ার করেই যাচ্ছে। আর সেটা আটকাতেই রিচার্ড ইনফ্যান্ট্রি শিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে ক্যাভেলরিকে প্রোটেক্ট করছে। এইটা করতে করতেই হুট করে একসময় ইনফ্যান্ট্রি দুইটা ভাগ হয়ে মাঝখান দিয়ে ফুল ক্রুসেডার ক্যাভেলরি ইউনিট চার্জ করে বসে। বলা হয়ে থাকে এই চার্জ করাটা নাকি রিচার্ড অথরাইজ করে নাই অ্যান্ড সালাউদ্দিনের আর্মিও এক্সপেক্ট করে নাই এটা হবে। আচমকা এটাতে শক খেয়ে সালাউদ্দিন তার আর্মিকে পিছিয়ে নিয়ে আসতে বলেন। আর ক্রুসেডাররা এই ফাইটটা জিতে গেলেও সালাউদ্দিনের ইনস্ট্যান্ট ডিসিশনে মুসলিম আর্মি তেমন কোনো লসের শিকার হয় নাই। ক্রুসেডাররা তারপরে জাফায় গিয়ে রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও রিচার্ড চাচ্ছিলেন আগেই ইজিপ্ট সিকিউর করে সালাউদ্দিনের লজিস্টিক্যাল সাপ্লাই লাইন ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সাথে অন্যান্য ক্রুসেডাররা চাচ্ছিল জেরুজালেমকে দখল নিতে, কারণ এইটাই মেইন টার্গেট। ধর্মের বলে বলিয়ান ক্রুসেডাররা যখন পরপর দুইটা ফাইট জিতে নিজেদের মোটামুটি আনবিটেবল ভাবছিল, আর এই কারণেই পাবলিক প্রেসারে রিচার্ড জেরুজালেমের দিকেই যাত্রা শুরু করেন। কিন্তু জেরুজালেমের কাছে আসতে আসতেই 1192 সালের জানুয়ারি মাস চলে আসে। আর এই দেরি হওয়ার কারণ প্রথমত বৃষ্টি, আর দ্বিতীয়ত সালাউদ্দিনের অনবরত হিট অ্যান্ড রান ট্যাকটিক্স। আর যখন রিচার্ড দ্য লায়নহার্টের নেতৃত্বে বিশাল ক্রুসেডার আর্মি জেরুজালেম থেকে মাত্র 19 কিলোমিটার দূরে, তখনই তিনি আবারও বুঝতে পারেন যে জেরুজালেম অ্যাটাক করা ভালো কোনো ডিসিশন হবে না। তার আর্মি জেরুজালেম হয়তো দখল করতে পারবে, কিন্তু কাউন্টার অ্যাটাক আসলে সেটা সামলানো কোনোভাবেই সম্ভব না তাদের জন্য। আর এই কারণে জেরুজালেমের ভেতরে না ঢুকে রিচার্ডের আর্মি বাইরেই তাঁবু গেড়ে বসলো। আর তারপরেই 1192 সালের জুলাই মাসে সালাউদ্দিন জাফা অ্যাটাকের আদেশ দেন আর সফলও হন। কিন্তু রিচার্ডের আর্মি ততদিনে পুরোপুরি রেস্ট নিয়ে সতেজ, ইনস্ট্যান্ট জাফার দিকে তারা রওনা দিয়ে দেয়। আগস্টের 1 তারিখ তারা আবারও জাফা দখল করে নেয়। কিন্তু আলটিমেটলি এতদিন ধরেও ক্রুসেডের সিচুয়েশন কিন্তু বদলায় না। রিচার্ডের আর্মি তখনও জেরুজালেমকে দখল করার সাহস পাচ্ছে না। আর সালাউদ্দিনের ট্যাকটিক্সের কারণে তার আর্মি আসলে তেমন কোনো লস হচ্ছে না এই সময়। তার চেয়েও বড় কথা, সালাউদ্দিন বুঝতে পারেন যে এই জায়গাটায় ক্রুসেডারদের জন্য আসলে ফরেন ল্যান্ড। তারা যতদিন এখানে থাকবে ততই তারা ধৈর্য হারাবে। আর এই কারণে এই কোনো সময় কিন্তু তিনি তার ফুল ফোর্স দিয়ে অ্যাটাক করছিলেন না, তিনি যা সময় ক্ষেপণ করছিলেন।
অ্যান্ড তার এই চিন্তাই পরবর্তীতে কিন্তু সঠিক প্রমাণিত হয়। ইংল্যান্ড থেকে রিচার্ডের কাছে ডাক আসে দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য। 1192 অক্টোবরে রিচার্ড দ্য লায়নহার্ট তার আর্মিকে ইংল্যান্ডের দিকে ফিরিয়ে নিয়ে যান। এইটাই ছিল শেষবার যেবার কোনো ক্রুসেডার আর্মি জেরুজালেমের এত কাছে আসতে পেরেছিল। কিন্তু তারপরেও ফিরে যাওয়ার আগে রিচার্ড দ্য লায়নহার্ট একটা ক্লাসিক ব্রিটিশ ট্যাকটিক্স খাটান। তিনি সালাদিনের সাথে একটা পিস ডিল করেন। এই ডিলে আসকালনের ক্রুসেডারদের ফোর্ট্রেস ভাঙা হবে, কিন্তু একরের পাশে ছোট একটা স্ট্রিপ দেওয়া হবে ক্রুসেডারদের জন্য। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিচার্ডের বিশ্বাস ছিল একটা ফোর্ট ক্রুসেড হয়তো ভবিষ্যতে আসবে, যখন এই ল্যান্ডটাকেই তারা ইউজ করবে, এবং সেই ক্রুসেডের সময় মিশর হবে সবথেকে ভাইটাল পয়েন্ট। পরবর্তীতে ভবিষ্যতে যদিও সেই ফোর্ট ক্রুসেড চালিয়েও তারা কিন্তু জেরুজালেম দখল করতে পারেনি, কিন্তু সেই কাহিনী অন্য কোনো দিন বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কমেন্টে লিখে যান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওতে ইউজ করা সবগুলো সোর্সও অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। নেক্সট কোন ঘটনা নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে লিখে যেতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।